এখানে 28 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত আছে পৌর যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব মশিউর রহমান, সদস্য সচিব মশিউর রহমান, এখানে ছাত্রদলের আহ্বায়ক পৌর শাখার জাতীয় দলের রায়হান সহ সদস্য সচিব আমাদের জাতীয় দলের অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। এবং আজকের এই দুপুরের 12টা দিবে দুপুরের শুভেচ্ছা। আমি আপনাদের সাথে একটি কথা বলেছি যে বিরোধ বোঝাবো একই মায়ের দুই সন্তান। এখানে বিভেদ আলাদা করার কোনো সুযোগ নাই। বিরোধ আসলে গোছাগঞ্জ লাগবে। বিরোধের নামটা তুলতে গেলে এটা হাইফেন দিয়ে গোছাগঞ্জ, হাইফেন দেওয়া না দেন গোছাগঞ্জ এখানে রাখতে হবে। তাই মনে করি যে আমরা আসলে বিরোধ গোছাগঞ্জ একটি আসন, এটা আমরা সবাই জানি। এখানে কাউকে বাদ দিয়ে একটাকে বাদ দিয়ে আরেকটা সম্ভব না, পরিপূর্ণ হবে না। আমাদের মধ্যে একটা পরিচিতি থাকার দরকার, একটা ভাতৃত্ব ভাব দরকার, কিন্তু বন্ধন থাকার দরকার। সেটা হয়তো আমি ক্ষমা চাই নিচ্ছি। আপনার সাথে এই মত বিরোধটা অনেক আগে করার কথা দরকার ছিল, তো সময়ের অভাবে প্রেক্ষাপটের কারণে আমরা করতে পারি নাই। আপনারা জানেন আজকে এই মত বিরোধ সভায় আমি সর্বপ্রথম শহীদ জিয়াউর রহমান, যিনি 1971 সালে দেশের দেশ একটা বিভ্রান্তকর অবস্থায় পড়ে, শেখ মুজিবুর রহমান যে সময় পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানের জেলখানে বন্দী ছিলেন, ঠিক সেই সময় দেশে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতো লোক ছিল না। বাংলাদেশকে হজবহল একটি দিশেহারা হয়ে জাতি দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক সেই সময় শহীদ জিয়াউর রহমান কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং রণাঙ্গনে যুদ্ধ করে নিজের স্বাধীন করেছিলেন। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশ জাতীয় দলের সকল বর্ষের রাজনীতি যারা ইন্তেকাল করেছে এবং আজকে এই 5ই আগস্টের 2024 সালে 17 বৈষম্য আন্দোলনে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন দিয়েছে। সেই আন্দোলনে আমাদের আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আজকে শতাব্দী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার পর যারা এই প্রেসটা কষ্ট ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যারা ইন্তেকাল করেছেন, পরলোকগমন করেছেন এই প্রেস ক্লাবের, যদি করে থাকে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার কামনা করছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সাথে শুরু করছি। আমরা প্রেস ক্লাব সারা জাতি, গোটা দেশ, গোটা পৃথিবী দেশের উপর, সংবাদের উপর নির্ভর করে। আজকে প্রেস ক্লাব সাংবাদিকবৃন্দ সারা বাংলাদেশের যদি সংবাদ সংগ্রহ বন্ধ করে দেয়, তাদের কর্ম থেকে বিরত থাকে, আমার মনে হয় এই দেশ 3 ভাগ অচল হয়ে যাবে। পুরোপুরি অচল না হলে 3 ভাগ অচল হয়ে যাবে। তা আমি মনে করি এই সাংবাদিকতা পেশাটা একটি ঝুঁকিপূর্ণ পেশা। আপনারা অনেক ঝুঁকি নিয়ে, জীবনের রিস্ক নিয়ে আপনারা সংবাদ সংগ্রহ করেন। সেই দূর থেকে দূরান্তে, গ্রাম থেকে গ্রামান্তে, সেই হরতাল মিছিল মিটিংয়ে, কোথাও কোনো বিল্ডিংয়ে আগুন ধরেছে, সেখানে আপনারা গিয়ে আপনাদের জীবনের দরকার, জীবনের ভয় না করে সেখানে গিয়ে আপনার ছবি তুলতেছেন, সংগ্রহ করতেছেন। আবার গোলাগুলি হচ্ছে 28 অক্টোবর আমরা দেখেছি বাংলাদেশের পল্টন ময়দানে, ঢাকায়, সেখানে টিয়ার সেল, সাব গ্রেনেড সারা ঢাকা শহর একই সাথে, ঠিক মানে একটা কারবালার মতো ময়দান। ঠিক সেই সময় আমরা সাংবাদিক দেখেছি তাদের জীবনের ঝুঁকি নিয়ে সংবাদগুলো আপনার সংগ্রহ করেছে এবং সেই সময় পরিবেশন করেছেন। সব থেকে পৃথিবীর মধ্যে ঝুঁকিপূর্ণ একটা পেশা হলো সাংবাদিক পেশা। তাই আমি আপনাদের সেলুট জানাই সবসময় যে আপনাদের এই মহৎ পেশার কারণে, আপনাদের মহৎ পেশার জন্য আজকে গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড টিকে আছে। এবং আপনাদের মাধ্যমে আমরা সকালবেলা হলে, রাত হলে, আমরা এখন প্রিন্ট মিডিয়া আপনাদের আমাদের টিভিতে হোক, মোবাইলে হোক,
সম্ভবত অনলাইন নিচে হোক সবসময় আমরা কিন্তু খবরটা পেয়ে থাকি। আমরা কিন্তু আপনাদের মতো গিয়ে কোথায় দূর দূরান্তে নদীর পরে কোথাও ওই যে আপনাদের কোথাও জরাজীর্ণ অবস্থায় কোথাও ঝাড় জঙ্গলে কোথাও একটা গভীর জঙ্গলে একটা বড় একটা বিল্ডিং আগুন হচ্ছে সেই জায়গায় গিয়ে আমরা কিন্তু সদস্য করতে যাই না। আমরা আপনাদের মাধ্যমে সেই সংবাদটা আমরা পেয়ে থাকি। সরকারের কি অবস্থা, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কি হচ্ছে, ৭০ বছর আন্দোলন, আজকে যে আন্দোলনটা সেই আন্দোলনে আপনাদের বিশাল ভূমিকা ছিল, স্বাধীনতা যুদ্ধ সংবাদের বিশাল ভূমিকা ছিল। মানে প্রতিটি আন্দোলনে প্রতিটি বিজয়ের পিছনে আমি মনে করি এই সংবাদপত্রের বিশাল বিশাল অনেক অনেক ভূমিকা আছে। এই জন্য আমি আপনাদের শ্রদ্ধা সম্মান করি। আমি কথা বলাবো না, শুধু বলতে চাই যে আসলে 2009 সালে আপনারা জানেন, আমি ইতিপূর্বে এখানে শুনেছি যে এই শতাব্দী প্রেস ক্লাবে বিভক্ত হয়ে 4-5টি প্রেস ক্লাব স্থাপিত হয়। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা রাজনীতি করি, রাজনীতি করব, প্রেসকে আমি মনে করি যে সংবাদ সংস্থাকে এটাকে রাজনীতি মুক্ত রাখাটাই আমার মনে হচ্ছে। আমরা যে আপনাদেরকে বিতর্কিত করি, আজকে বিতর্কিত করার কারণে বিরোধী প্রেস ক্লাবের 2-1 জন সাংবাদিকের বিতর্কিত ভূমিকা গত সরকারের আওয়ামী সরকারের বিতর্কিত তাদের পৃষ্ঠপোষকতায় বিতর্কিত ভূমিকা থাকার কারণে সেই প্রেস ক্লাব দোতলা বিল্ডিং আপনার প্রদর্শন করছেন। যে ওয়ারাল ভাই বললো যে আমি গিয়েছি, আপনারা অনেকে গিয়েছেন, এখানে সংসারে চালানো হয়েছে। তো আমরা সে সমর্থন করি না, কে বা কারা করেছে হয়তো আমাদেরও দু একটা জড়িত থাকে। পাশাপাশি কিছু ছাত্রলীগ যুবলীগের সুযোগ সংগ্রামী নেতাকর্মীরা আপনারা জানেন দেশে অরাজকতা হচ্ছে, এখনো হচ্ছে। ছাত্রলীগের যুবলীগের ছেলে অনুপ্রবেশ করে বিএনপির মধ্যে তারা আমাদের কিছু বিপদগামী নেতাকর্মীদেরকে নিয়ে তারা কিন্তু এই কাজগুলো অতি উৎসাহীভাবে করাচ্ছে। আমরা প্রমাণ, আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি যদি চাই প্রমাণ দিতে পারি। আমি তথ্য সমৃদ্ধ কথাই আমি বলি, আমি কিন্তু সবসময় সত্যগত এবং প্রমাণ নিয়ে সবসময় বস্তুনিষ্ঠ সমাজ কথা বলার চেষ্টা করি। তো আজকে আমি বলবো যে বিরোধ যে সরকার চালিয়েছে, 3 দিন পরও 5 দিন পরও দেখা যাচ্ছে সেখানকার রডটা খুলে নিয়ে যাচ্ছে। আমি চাই না যে বাংলাদেশে আর বিরোধ গোসাগঞ্জ তথা দিনাজপুর তথা বাংলাদেশে কোন প্রেস ক্লাবে এরকম নেককারজনক ভাবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, বাংলাদেশের যত রাজনীতি আছে কেন সাধারণ মানুষরা যেন প্রেস ক্লাবে একটা একটা ঢিল না মারে, এইরকম আচরণ আমাদের, এইরকম পরিবেশ তৈরি করতে হবে আমাদের সকলে মিলে। শুধু আপনাদের না, আমাদের তৈরি, আমরা যে আপনাদের সহযোগিতা করি, আপনারা যে আমাদের সমন্বয় করেন, তাহলে এই পরিবেশ তৈরি হবে। কারণ এই সম্পদটা কিন্তু মনে করি প্রিয় কথা বলে না, এটা প্রেসের না, এটা শুধু সাংবাদিকদের না, বচাগণের সাংবাদিকদের না, বিরল সাংবাদিকদের না। এই সম্পদটা হলো বিরল বচাগণের সম্পদ, বিনা প্রশ্নত কথা গোটা বাংলাদেশের একটি সম্পদ। এই বিল্ডিংটা প্রেস হলো এটা আন্তর্জাতিক সম্পদ, পৃথিবীর একটা সম্পদ। প্রেসকে সবসময় টিকে রাখতে হবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, আপনারা আপনাদের ভূমিকা থাকবে, সমাজের মাটি ও মানুষের কথা আপনাদের ভূমিকা থাকবে, যে ভোট ও ভাতের অধিকারের কথা। অন্য বছর 17-16 বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই আক্রোশ থেকে, সেই আকাঙ্ক্ষা থেকে মানুষ দীর্ঘদিন মত প্রকাশ করতে পারে। আজকে বিগত সরকার কারা কানুন তৈরি করে, অন্ধ আইন তৈরি করে প্রেসের সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয়েছে, গলা টিপে ধরা হয়েছে। বারবার ডিজিটাল আইন, সাংবাদিক আইন, বিভিন্ন আর্টিকেল দিয়ে পরিপত্র জারি করে আপনাদের কণ্ঠ রোধ করে আপনাদের সবসময় একটা ডাইভার্ট করে আরেক জায়গায় দিয়ে সরকারের গুণবর্তন করার জন্য, সরকারের দুর্নীতি, অপরাধ, সরকারের খুন, নির্যাতন, নিপীড়ন সারা বাংলাদেশে যেভাবে লুটপাট হয়, সারা বাংলাদেশে যেভাবে হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, 2 লক্ষ হাজার কোটি ডলার শুধু একটি পরিবারের দেশ থেকে পাচার করেছেন শেখ পরিবার। 2 লক্ষ, যদি আপনি হিসাব করেন 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, এইভাবে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, হাজার যদি হিসাব করেন তাহলে গোটা দিনাজপুরে 2-1টা জেলা টাকা দিয়ে বিষয় দেওয়া হবে। আমরা কিন্তু কথা শুনতে ছোট্ট একটা বাক্য কেন ওয়ার্ড কি বলেন ছোট্ট ওয়ার্ড, এটা যে আপনি যদি একটু ভেবে দেখেন যে কত কোটি টাকা ডলার হিসাব করতে হবে, কিন্তু
কত কোটি টাকা পাচার হয়েছে। এই যে আপনাদেরকে কণ্ঠরোধ করে এই বোচাগঞ্জ উপজেলা 5টি প্রেস ক্লাব স্থাপন করে আপনাদেরকে যেন একটা ড্রাইভার, যারা আপনারা সঠিক সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করেন বা করেছেন, করার চেষ্টা করেছেন, আপনাদেরকে আলাদা রেখে তারা তাদের মতো করে সংবাদ পরিবেশন করার জন্য, মন করা সংবাদ পরিবেশন করার জন্য তারা কিন্তু নতুন করে বিভিন্ন জায়গায় এই বোচাগঞ্জে, এই শতাবগঞ্জের মাঠে প্রেস ক্লাব স্থাপন করেছে। আদৌ কি সবন, এটা কি দেশের প্রেস ক্লাব কি একই উপজেলায় 5টা হয় সম্ভব? একটা জেলা একটা প্রেস ক্লাব, একটা কেন্দ্রীয় হয় প্রেস ক্লাব, একটা কি বলেন, একটা প্রেস ক্লাব কেন্দ্রীয়, জাতীয় প্রেস ক্লাব। জাতীয় প্রেস ক্লাব 8টা হবে, আর একটা হওয়ার কি সম্ভাবনা আছে? দিনাজপুর কি প্রেস ক্লাব, দিনাজপুর প্রেস ক্লাব, দিনাজপুর নামে কি 8টা প্রেস ক্লাব হওয়ার কি সম্ভাবনা আছে? এখান থেকে আপনাদের আমাদের শিক্ষা নিতে হবে। আমি কারো মানে অপপ্রচার, বদনাম করতে, আমি সঠিক কথাই একটু তুলে ধরতে চাই আপনাদের সামনে যে এইভাবে আমাদের সকল সেক্টরে, সকল জায়গায়, সকল বিভাগে, সরকারি বেসরকারি সকল মন্ত্রণালয়ে দুর্নীতিটাকে ঢাকার জন্য, তাদের পিঠের চালা বাঁচানোর জন্য সরকার সাধারণ মানুষকে ভোটের সময় যেভাবে, যারা ইস্তেহারে যেভাবে জনগণকে আশ্বাস আকাঙ্ক্ষা দিয়েছিল, সে আজকে পূরণ না করতে পেরে সংবাদপত্র সহ সাধারণ মানুষের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল পুলিশের মাধ্যমে, যারা কানুনের মাধ্যমে, আইনের মাধ্যমে একটার পর একটা আইন তৈরি করে আমাদেরকে গোটা দেশটাকে একটা জেলখানার মধ্যে আমাদেরকে রাখা হয়েছিল। হ্যাঁ, সেখানে ডিপ্রেশন করা হয়েছিল। আমি এভাবে বলি, শুধু আমি জেলখানা 6 আগস্ট আমি জেলখানা থেকে বের হয়েছি, শুধু আমি জেলখানায় ছিলাম না। আমি মনে করি জেলখানায় আমি ছিলাম না। আমি 24শে মার্চ জেলখানায় গিয়েছি, 4 মাস 2বার গিয়েছি এই রাজনৈতিক মামলায়, সব রাজনৈতিক মামলায়। আমি আরো 14 সালে জেলখানা গিয়েছি। আমি বলতে চাই এভাবে যে জেলখানা আমি যাইনি, জেলখানা আমার প্রতিটি ভাই, প্রতিটি সাংবাদিক ভাই, প্রতিটি জিয়ার সৈনিক, প্রতিটি সাধারণ মানুষ, যারা মুখ কেন, যারা ভোটের জন্য ভোটের জন্য, যারা ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, ভোটের অধিকার আন্দোলন করছে, যারা লুটপাটের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা লুটপাটের বিরুদ্ধে কথা বলেছে, তারা সবাই কিন্তু সবাই আমরা কিন্তু একটা জেলখানার মধ্যে ছিলাম। আমি মনে করি আমি একটা ঘরের মধ্যে ছিলাম, আপনারা বাইরে যেতে পারছে, কেউ ঘরের মধ্যে, কেউ বাইরে। জেলখানার স্বাদ আমরা কিন্তু সবাই পেয়েছি, আপনারা কিন্তু কেউ ওটা করতে পারবেন না। তাই এখানে প্রমাণ হয় যে 5টা বা 4টা যেখানে প্রেস ক্লাব হয় একটা উপজেলায়, 6টি ইউনিয়ন, একটি পৌরসভা, ইউনিয়ন প্রতি একটা করে প্রেস ক্লাব। তাহলে আপনারা নিশ্চয়ই জেলখানায় রাখছিল, আর ওই পক্ষগুলো যারা এর বাইরে ছিল, সরকার সমর্থিত, তারা তাদের পক্ষে ছিল। এভাবে দেশটাকে, দেশের লুণ্ঠন, সরকারের প্রকৃতি অকৃতি, খুন, লুটপাট, টাকা পাচার, তাদের ব্যাপক দুর্নীতিকে ধামার চাপা দেওয়ার জন্য শুধু আপনাদের না, আপনাদের সংবাদপত্রের কণ্ঠরোধ আইনের মাধ্যমে, আর আমরা যারা সাধারণ মানুষ আমাদের কণ্ঠরোধ করছে পুলিশের মাধ্যমে, মামলার মাধ্যমে করেছিল। এটা বাস্তব। আমরা বিহারে যেভাবে তারা চলেছে, যে লাইনে তারা গিয়েছে, যে প্রক্রিয়া তারা অনুসরণ করেছে, আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করতে চাই না। আমরা চাই এটি একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্থা, আফটার গোটা পৃথিবীর একটি ঐতিহ্যবাহী সংস্থা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, একটা প্রেসের মাধ্যমে গোটা পৃথিবীর চলে, গোটা পৃথিবীর কিন্তু ডেভেলপ থেকে শুরু করে সংবাদ পরিবেশের সংবাদের মাধ্যমে গোটা পৃথিবী কিন্তু পরিচালিত হয়। আজকে আপনি এটা নিউজ করেন, দেখবেন যে ওটা প্রধান উপদেষ্টার কাছে দিয়ে থাকে, উনি দেখবেন কালকে ওটা অ্যাকশন নেবেন। আর পেপারের অনেক সময় পত্রিকার খবর দেখে, পত্রিকার খবর পেয়ে অনেক দুর্নীতি প্রচার হয়, অনেক দুর্নীতির তদন্ত শুরু হয়, বিচারও হয়, আবার তার সাজাও হয়। এই পত্রিকাটা কতটা ভূমিকা পালন করে আমি মনে করি এটা জাতি, দেশের জন্য, জাতির জন্য এই সংবাদপত্র অপরিসীম একটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তারা পালন করে জাতির জন্য, জাতির আগামী প্রজন্মকে তারা এগিয়ে নিয়ে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে ডেভেলপ করার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের ভূমিকা অনেক অনেক। আমি বক্তব্য বাড়াবো না, আমি বলবো
যে আমরা চাই না, আমি চাই না যে আপনারা আমার পক্ষে আপনার কোনো সংবাদ প্রতিবেদন করেন। আপনারা সংবাদ প্রতিবেদন করবেন বস্তুনিষ্ঠ সংবাদ। মানুষ, সাধারণ মানুষ সংবাদটা যেন সঠিক পায়, যে খবরটা সঠিক সেটাই করবে। তাহলে আজকে যে ঘটনাগুলো 5ই জানুয়ারি আগস্টের পর যে ঘটনাগুলো উদ্ভব হচ্ছে, যে ঘটনাগুলি দেখা দিয়েছে, এগুলি হয়তো দিনের মধ্যে করবে না চাই। বস্তুনিষ্ঠ সংবাদ যদি আপনি পরিবেশন করেন, প্রেস ক্লাবকে সঠিকভাবে পরিচালিত করেন, তাহলে পচাগঞ্জে আর 2টা প্রেস ক্লাব আর সুযোগ থাকবে না। এবং এই বিষয়ে আমি মনে করি, যেহেতু আমরা বাংলা জাতীয় দল এখন ক্ষমতায় আসি নাই, অদূর ভবিষ্যতে যদি আপনাদের সকলের দোয়ায়, সকলের আশীর্বাদে কাছে থাকে, আমরা চাইব পচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ প্রেস ক্লাবে একটি শক্তিশালী বস্তুনিষ্ঠ সংবাদ করা একটি প্রেস ক্লাব যেমন থাকে, এই চেষ্টাটা আমাদের থাকে। আপনাদের মধ্যে ডিভার্সন চাই না, ডিভার্সন যখন হবে তখনই কিন্তু আমাদের মধ্যে দুর্নীতি করে আমরা সুযোগ পাবো। আপনারা যদি একত্র না থাকেন, তাহলে আমাদের যারা আমরা রাজনীতি করি, আমাদের কিন্তু দুর্নীতি করার কিন্তু একটা বা অরাজকতা অপরাধ করার প্রবণতা একটা বেড়ে যাবে, তার সুযোগ পাবো আমি মনে করি। আর আপনারা যখন এক হয়ে থাকবেন, ঐক্য হয়ে থাকবেন, তখন কিন্তু আমাদের মধ্যে রাজনীতিবিদ আছে, তারা কিন্তু অপরাধ জিনিসটা ভাবতে করার আগে যে না, আমি কিছু করলে প্রেস আর সংসদ প্রেস এটা প্রকাশ করবে, আমার ইমেজ নষ্ট হবে, আমি এটা অপপ্রচার করবো, হ্যাঁ, আমার আগামীতে সমাজের মধ্যে একটা বন্যাম হবে। তো আমি বক্তব্য বাড়াবো না, আমি বলতে চাই, আমি আসলে আমার বলছি আলু ভাই ওরা সবাই ছিল, এটা হলো কমন নাম ভাই, এটার কমন নাম, এটা 13 থানা 10 ডিস্ট্রিক্টও জানে, সেন্ট্রালও জানে। আমি কালু ভাই, এই নামে আমাকে বলবেন, সমস্যা নাই। আমি 1989 সালে বাংলা জাতীয় ছাত্রদল সক্রিয়ভাবে আনুষ্ঠানিকভাবে আমি করি কলেজ থেকে। আমার বাবা শাহ মোহাম্মদ মহিবুর রহমান, উনি গ্রাম সরকার ছিলেন। তো আমরা বিএনপি পরিবারের জন্মগতভাবে বংশগতভাবে আমরা পারিবারিক বিএনপি করি। আমরা কিন্তু কোনো অনুপ্রবেশকারী, কোনো হাইব্রিড এই জাতীয় কিছু কিছু বাক্য আছে আর কি, হ্যাঁ, ওগুলাতে আমরা পড়ি না। হ্যাঁ, আমি আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলনে আমি সক্রিয় ভূমিকা ছিল। এই সময় যে মিছিলে অজয় নামে এক ছেলে লিয়া হয়, মিছিলে ফায়ারিং করে, সেই সময় মিছিল আমি ছিলাম। আমি যুবদল করেছি, আমি বিএনপি করেছি, উপজেলার সাবেক আমি যুবদলের দীর্ঘদিন ছিলাম বিরোধে। আমি একেবারে আইনজীবী ইউনিয়নের 28 বছর বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আপনাদের সকলের দোয়ায় 2 নির্বাচন পরপর। আবার 2014 সালে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় বিরোধ উপজেলার আমার যে বড় ভাই বললেন যে আসলে আমাকে একরকমের বাড়ি থেকে ধরে নিত, মনে হয় তাগিদ হয়, আমাকে ধরে নিয়ে যায় টাকা দিয়ে করানো হচ্ছিল। আমি বিরোধ উপজেলার জনগণের ফ্যান ভোটে ভালোবাসা আমি রাজনীতি করি। রাজনীতিতে আমি সবসময় একটা নিয়ম নীতি নিয়ে চলার চেষ্টা করি। আমি রাজনীতিটা সবসময় আদর্শ নিয়ে থাকতে পারে না, কি বলে, আদর্শ নিয়ে তা খুব কঠিন। তার উপরে আমি মনে করি আমি আদর্শ নীতি করে চলার চেষ্টা করি, কতটুকু জানি না। আপনারা দোয়া করবেন শেষ বয়স পর্যন্ত যেন আমি এই নীতি আদর্শ নিয়ে চলার চেষ্টা করতে পারি। আমি সেবা করেছি একটি উপজেলা, আমি যদি রাজনীতি করি, আমি চাই 2025 আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনে আমি যে মনোনয়ন করতে। আপনারা বলবেন যে আমরা এতদিন পর কথা বলি, আপনি কেন তখন যে আমার দলীয় লোকের সাথে পরিচয় আছে, আশীর্বাদ সেইভাবে আমি আমাদের নেতা তারেক রহমান, উনি রাষ্ট্রনায়ক এবং দেশ নায়ক বলতে উনি নিষেধ করে দিয়েছেন। উনি ওনাকে, আমি আমাদের নেতা তারেক রহমান, তারেক রহমান, ওনার সঙ্গে আমাদের যখন স্কেল ভিতরে পাঠানোর কথা হয় 2022 সালে 23 সালে 24 সালে কথা হয়েছে পরে, এই 5ই আগস্টের পর। উনি বারবার বলতেন যে কেউ কোন প্রার্থী এলাকায় তার নির্বাচনী প্রচারণা করতে পারবে না। এটা আপনি জানেন কিনা?
আগে সরকারকে খেলাতে হবে, যেই সরকার জগত্তর পাথরের মতো জনগণের বুকের উপর চেপে বসেছে, জনগণের কণ্ঠরোধ করেছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে, সকল ক্ষেত্রে দুর্নীতি, অপরাধ, গুম, খুন থেকে শুরু করে এক ন্যায়তন্ত্র কায়েম করেছে, এবং এই এক ন্যায়তন্ত্র কায়েম দীর্ঘস্থায়ী করার জন্য সেই চেষ্টা বিভিন্ন নির্লক্ষা করতেছে ভারতের সহযোগিতায়। একমাত্র কায়েম করার জন্য 40 সাল থেকে কাজ হাবিয়ে পড়েন, অন্য কোনো ব্যক্তিগত কোনো আন্দোলন নিয়ে আপনারা থাকবেন না। এই জন্য আমি দীর্ঘদিন সরকার বিরোধী আন্দোলনে একনিষ্ঠভাবে রাজপথে আমি ছিলাম, এবং আপনারা নিজের প্রেসে আছেন, ছবি টবি আপনারা তো অনেকে দেখছেন, আমার সবসময় আমি মিটিংয়ে দেখছি। এই জন্য আমার নিজস্ব মানে রাজনীতি নিয়ে বিরল প্রচারণ হিসেবে বিতরণ করা সম্ভব হয়। আমি এখানে না বিরলও করিনি, আমার ব্যক্তিগত কোনো মিছিল মিটিং নিয়ে আমি করতে যাইনি। যে আগে সরকারকে হঠাৎ কথা, আগে মানুষকে এই দেশে ভোটের অধিকারে আদায় করতে হবে, সেটা আমাদের মূল লক্ষ্য। ভোটের অধিকার আদায় করতে হয়, যে আমরা চারবার ভোট দিতে পারি, যে সেখানে ভোট ভুলে গেছে, ভোটের উনি আসে গেছে, এই জন্য আসতে পারি নাই। তো এখন ইনশাআল্লাহ যেহেতু আসার সুযোগ হয়েছে, 2024 সালে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2024 সালের 5ই আগস্টে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রথম অবস্থায় সেমিফাইনালে বিজয় হয়েছে, কিন্তু আমাদের ফাইনাল খেলাটির সামনে বাকি আছে। আমরা বিএনপি সমর্থন নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন নিয়ে এই দেশের সাধারণ মানুষের মনকে জয় করে আগামী সংসদ নির্বাচনে আমরা জয়যুক্ত যদি হতে পারি, বিএনপি ক্ষমতায় আসে, তখন আমাদের ফাইনাল বিজয়। সেই ফাইনাল বিজয় অপেক্ষা করতে হবে। আমি এভাবে বলছি, সব জায়গায় আমি এই কথা বলি যে ফাইনাল বিজয় না হওয়া পর্যন্ত আমাদের নেতা কর্মীদের আমি অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি, এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আমি রিমান্ডার করেছি যে আপনারা কোন রকমের অপরাধে জড়াবেন, কোন ধরনের লুটপাট, রাহাজানির, চাঁদাবাজি থেকে শুরু করে আপনারা এই সমস্ত কোনো খারাপ কাজে, গহিত কাজে জড়িত হবেন না। কারণ আমাদের নেতা উনি বলেছেন যে ইমেজ তৈরি করতে হবে, ইমেজ সংকটে আমরা করতে চাই না। আমি বেশ করে বলবো যে আমাদের যদি কোনো আপনারা ভুল ত্রুটি দেখে থাকেন বা ভুল পেয়ে থাকেন, বা আমরা অপরাধ কোনো কাজ জড়িত হচ্ছি, বা মানুষ মাত্র ভুল হতে পারে, আপনারা আমাদের সংশোধন করবেন। দেশের কাছে সব খবরই আসে আপনাদের কাছে। তো আমরা চাই যে আমরা একটি সুস্থ বাংলাদেশ করতে চাই, আগামীতে একটি সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী রাষ্ট্র করতে চাই। এখানে প্রশ্ন করেছে যে মাদক, ইতিপূর্বে আমি বিরোধী থানার ওসি